আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীতে আমরা পদার্থবিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আলোচনা করেছি। যেহেতু দশম শ্রেণীতে 2021 সালে তোমাদের আজকে প্রথম ক্লাস, সেহেতু আমরা দশম শ্রেণীর সিলেবাস নিয়ে পড়াশোনা করব। দশম শ্রেণীর সিলেবাস অনুসারে আমাদের যে অধ্যায়টি আজকে আমরা শুরু করব, সে অধ্যায়টি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, অর্থাৎ এফেক্টস অফ হিট অন ম্যাটার। আমরা রোদে দাঁড়ালে শরীর গরম হয়, কারণ শরীর সূর্য থেকে তাপ পায়। পাত্রে পানি নিয়ে যখন চুলায় দেই, গরম করি, তখন সেটি বাষ্পে পরিণত হয়ে যায়। কারণ কি? কারণ চুলা থেকে সে কী করছে? আগুনে তাপ দেয়, চুলা আগুনের তাপটা দিচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাপ এক প্রকার শক্তি। এটা আমরা 3, 4, 5 থেকে পড়ে আসছি যে তাপ এক প্রকার শক্তি, এবং এই তাপশক্তির প্রভাব আমাদের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাপের প্রভাবে বস্তুর কি হচ্ছে? বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়। সাথে সাথে পদার্থের আয়তনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আর যদি আমরা বায়বীয় পদার্থের কথা চিন্তা করি, তখন দেখা যায় বায়বীয় পদার্থের ক্ষেত্রে পদার্থের চাপের পরিবর্তন হয়। তাহলে তাপের এসব প্রভাবকে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমাদের ব্যবহারিক এবং দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্য করে তুলতে পারি আমাদের এই তাপকে ব্যবহার করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তাপ। আমি আজকে এই তাপের যে অংশগুলো নিয়ে আলোচনা করব, চলো দেখা যাক সে অংশগুলো কি। আমরা আজকে তাপের প্রথমে জানব তাপ কী। যদিও আমরা ছোট ক্লাস থেকে শিখে আসছি তাপ কী, তারপরে এটা আমরা একটু পদার্থের ভাষায় আমরা আজকে এটা নতুন করে জানব। তাপমাত্রা, আভ্যন্তরীণ শক্তি, পদার্থের তাপমাত্রিক ধর্ম, কঠিন তরল বায়বীয় পদার্থের প্রসারণ। তাহলে চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা মূল আলোচনায় যাই। তাপ কী? আসলে তাপ কী? এই তাপটা বোঝার জন্য আসলে আমাদের কি করতে হয়? আমরা শুধু জানি যে তাপ এক ধরনের একটা শক্তি, এবং শক্তি কি? যে শক্তিটা দিয়ে আমরা কাজ করতে পারি। একটা বল প্রয়োগ করার পর বস্তুটি যখন বলের দিকে সরে যায়, তখন আমরা বলি যে সেটাকে শক্তি। তাহলে তাপ হচ্ছে সে ধরনেরই একটা শক্তি। এবং যেমন ধরো ট্রেন বা গাড়িতে যখন আমরা জ্বালানির তেলগুলো দিই, সে তেলগুলো যখন পোড়ায়, তখন এক ধরনের তাপ উৎপন্ন হয়, এবং এই তাপটাই কিন্তু গাড়িকে সামনের দিকে ছুটতে সাহায্য করে। তাহলে আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় তাপ কী? মনে করো আমি দুটো পাত্র নিয়েছি, সেখানে পানিপূর্ণ দুটি পাত্র। সেখানে এই পাত্রগুলোতে একটিতে ফুটন্ত গরম পানি নিলাম এবং একটিতে ঠান্ডা পানি নিলাম। যদি তুমি ফুটন্ত পানিতে হাত দাও, তাহলে কি অনুভব করবে? খুব গরম অনুভব করবে। পাশাপাশি যদি ঠান্ডা পানিতে তুমি হাতটা দিয়ে রাখো, তাহলে সেক্ষেত্রে আমরা কি অনুভব করব? ঠান্ডা অনুভব করব। তাহলে এই যে আমরা দুটো পাত্রে দুই ধরনের অনুভূতি হলো, এই দুই ধরনের অনুভূতির যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা বলি যে বরফে এমন কিছু নেই যার অভাবে ঠান্ডা, এবং ফুটন্ত পানিতে এমন কিছু আছে যার প্রভাবে আমরা সে গরমটা ফিল করলাম বা অনুভব করলাম। আর এই অনুভূতির কারণটাই হচ্ছে কিন্তু আসলে তাপ। তাহলে কি দাঁড়ালো? তাপ এক প্রকার শক্তি, যার অভাবে ঠান্ডা, এবং যার প্রভাবে বস্তুটি কি হচ্ছে? গরম হচ্ছে। একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল যে তাপ ক্যালোরিক নামে এক প্রকার সূক্ষ্ম তরল বা বায়বীয় পদার্থ।
অর্থাৎ কোনো বস্তুতে ক্যালোরিক যদি কম হলে সেটি ঠান্ডা হয় বা বেশি হলে সে বস্তুটি গরম মনে করা হতো। আসলে কি তাই? 1778 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড বলেন যে, অর্থাৎ তিনি আবিষ্কার করেছেন যে কি বলেছেন তিনি, যে পদার্থের মধ্যে অণুসমূহের গতির ফলই কিন্তু তাপ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে যে পদার্থটা আমরা পাচ্ছি সে পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সে অণুগুলো যে চলাচল করছে সে চলাচলের ফলে কিন্তু আসলে তাপ উৎপন্ন হচ্ছে। যদি আমরা অণুগুলোকে এভাবে দেখতে পেতাম তাহলে আমরা তাপশক্তি বা মানে আছে যে সেটা আমরা কি বুঝতে পারতাম। তাহলে অণুগুলোর আর কি দাঁড়াচ্ছে, সে অণুগুলোর যে গতি সেগুলো আসলে কিন্তু গতিশক্তি ছাড়া কিছুই না। মনে করো আমার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা সলিড মানে একটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের ভিতরে অণুগুলো কিন্তু যখন তাকে তাপ দেওয়া হয়েছে তখন অণুগুলো প্রত্যেকে তার নিজের জায়গা থেকে ওরা কি করছে, কাঁপতে শুরু করছে। এবং এটা যত বেশি গরম হবে ততই কিন্তু তার পদার্থের ভিতরে সে অণুগুলোর ভিতরে কিন্তু কাঁপুনিটা বাড়তে থাকবে। তাহলে এর কম্পনের ফলে কি হচ্ছে, যে যতই এরা তাপ পাবে ততই অণুগুলো কি হচ্ছে, ঢিলাঢালা অবস্থানে অবস্থান করছে। অর্থাৎ অনেক বেশি উত্তপ্ত হলে অণুগুলো নিজেদের ভিতরে যে একটা আন্তঃআণবিক বল রয়েছে অণুগুলো সে বলকে ছাড়িয়ে কি হবে, মুক্ত হবে। তখন আমরা সে অবস্থাকে বলছি তরল অবস্থা। তোমরা চিত্র দেখে বুঝতে পারছো যে অণুগুলো যখন একত্র ছিল, এরপরে অণুগুলো যখন আরও বেশি তাপ দেওয়া হলো তখন এর ভিতরে যে আন্তঃআণবিক একটা বল, যে বল দ্বারা পরস্পরের কণাগুলো অণুগুলো একে অপরকে ধরে রেখেছিল, সেই জিনিসটা কি হচ্ছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে সেটি মুক্ত হচ্ছে। কখন এরা মুক্ত হবে, যখন এটা কঠিন থেকে তরলে পরিণত হতে থাকবে। ঠিক একইভাবে যদি আমি এটাকে আরও তাপ দিতে থাকি তখন দেখা যায় এই অণুগুলো কিন্তু আরও বেশি এলোমেলোভাবে ছড়িয়ে যাবে, এদিক সেদিক করে ছুটোছুটি করতে থাকবে। অর্থাৎ তাদের ভিতরে আণবিক বন্ধনগুলো, যে অণুগুলোর ভিতরে যে আণবিক বন্ধন সেগুলো পুরোপুরি কী হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যায়। তখন আমরা সে অবস্থাকে কিন্তু বলতে পারছি কি, গ্যাস। তাহলে অণুগুলো একে অন্যের ভিতর দিয়ে যখন ছুটোছুটি করতে থাকে সেখান থেকে আমরা কি বুঝতে পারি, যে পদার্থের ভিতরে যে অণুগুলো চলাচল করছে, ছুটাছুটি করছে, সেটা কিন্তু একটা গতি। আর যে গতি পাচ্ছি সে গতিটাই কিন্তু আসলে তার কি, অণুগুলোর গতিশক্তি। আমরা একটু করে দেখি যে অণুগুলোর বন্ধনগুলোর আন্তঃআণবিক যে শক্তি, যে বন্ধন, আণবিক বন্ধন অণুগুলো, সেগুলো কি হচ্ছে। আমি এখানে একটা সলিড, লিকুইড এবং গ্যাসের ফিগার দেখিয়েছি। সেখানে দেখা যাচ্ছে সলিড, সেখানে তার অণুগুলো খুব বন্ধন অবস্থায় আছে। তার পাশাপাশি যখন তাপ দেওয়া হলো তখন সে কণাগুলো কি হলো, তার নিজস্ব অবস্থানে থেকে কাঁপতে শুরু করলো এবং যত বেশি তাকে সেকে উত্তপ্ত হতে থাকছে তত অণুগুলোর ভিতরে কম্পন বা কাঁপুনি বেড়ে যাবে এবং একটা পর্যায়ে এরা কি হবে, অণুগুলোর আন্তঃআণবিক বলগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। তো পর্যায়ক্রমে সে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। যখন একে আরও বেশি উত্তপ্ত করছি তখন দেখা যায় সেটি একেবারে বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। তখন সেটি কি, অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। সেক্ষেত্রে দেখা যায় এরা দূরে দূরে অবস্থান করার ফলে যেটা পাই সেটাকে বলছি আমরা কি, গ্যাস। তাহলে এর পুরো জিনিসটির রেজাল্টে কি দাঁড়াচ্ছে, যে প্রত্যেকটা অণুর ভিতরে যখন এদের গতি যত বেশি হবে তার গতিশক্তিও কিন্তু ঠিক তত বেশি হতে থাকবে। অর্থাৎ গতিশক্তি বাড়বে কিসের ফলে, গতির ফলে। তাহলে আমরা তাপকে একটু ভিন্নভাবে যদি সংজ্ঞায়িত করি তাহলে তাপ কি দাঁড়ালো, তাপ হলো বস্তুর বা পদার্থের অভ্যন্তরস্থ অণুসমূহের গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। যেমন মনে করে যে একটা বৈদ্যুতিক বাতি, সে বৈদ্যুতিক বাতিতে যদি আমি বিদ্যুৎ শক্তিকে সে কী করছে, তাপ শক্তিতে রূপান্তরিত করছে, আবার সে তাপ শক্তি কিন্তু আলোক শক্তিতে রূপান্তরিত করছে। কারণ
তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তি কিন্তু পর্যায়ক্রমে রূপান্তরিত হতে থাকে, কারণ শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই, সেটা শুধু রূপান্তর ঘটে। তাহলে আসো তাপের একক বলতে কি বুঝি, তাপের একক মানে কি? আমরা তো তাপ জানলাম, তাহলে কোন এককে আমরা তাপ পরিমাপ করতে পারি? একক কি? একক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যেমন দৈর্ঘ্য পরিমাপ করছি কি দিয়ে? মিটার দিয়ে। ভরকে পরিমাপ করছি গ্রাম দিয়ে। সময়কে পরিমাপ করছি সেকেন্ড দিয়ে। ঠিক সেভাবে আমরা যে তাপ, কি পরিমাণ তাপ আমি পদার্থের ভিতরে দিলাম, সে তাপটাকে পরিমাপ করার জন্য অবশ্যই কিছু এককের প্রয়োজন। সে এককটা কি দেখে নিই। তাপ শক্তির একটি রূপ, তাই শক্তি তথা কাজের এককে তাপের একক। যেহেতু তাপ শক্তির একটি রূপ মাত্র, রূপ বলতে তারই প্রতিচ্ছবি, তাই শক্তির একক এবং কাজের এককটাই হচ্ছে তাপের একক। তাহলে শক্তি এবং কাজ আমরা নবম শ্রেণীতে পড়েছিলাম, কাজ, ক্ষমতা এবং শক্তিতে। সেখানে কাজের একক কী ছিল? জুল। তাহলে তাপের এককও জুল। কিন্তু তাপের এখন যে জুল এককটা, সেটা হচ্ছে তাপের আন্তর্জাতিক একক, অর্থাৎ এসআই একক। পূর্বে তাপের একককে আমরা কিন্তু কী হিসাবে ব্যবহার করা হতো? ক্যালোরি বলে তাপের এককে হিসাব করা হতো। আর এখন আমরা এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তাহলে ক্যালোরি বলতে কি বুঝি? 1 গ্রাম পানির তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা কমাতে যতটুকু তাপের প্রয়োজন হবে, তাকে কিন্তু আমরা বলছি 1 ক্যালোরি। আর জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমাদের গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি? 1 ক্যালোরি 4.2 জুল এবং 1 জুল হচ্ছে 0.24 ক্যালোরি। এ ছিল তাপ। এবার আসি একটু তাপমাত্রার দিকে। তাপমাত্রা কি? তাপমাত্রা দেখি তোমরা একটু নিজেরাই চিন্তা করে বলতে পারবে যে তাপমাত্রাটা আসলে কি? তাপমাত্রা হচ্ছে যে কোনো বস্তুতে যদি আমি তাপ দিতে থাকি, কি পরিমাণ তাপ দেওয়া হলো এবং কি পরিমাণ তাপ দেওয়ার ফলে সেটি কি পরিমাণ গরম হলো, এই জিনিসটা বোঝার জন্য আমরা যা ব্যবহার করে থাকি সেই শব্দটাই কিন্তু আসলে তাপমাত্রা বা উষ্ণতা। অর্থাৎ দুটো বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা হয়, তাহলে সেটি কি পরিমাণ আদান প্রদান ঘটবে। যেমন মনে করো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আমি পূর্বের ন্যায় আবারও দুটি পানিপূর্ণ পাত্র নিলাম। একটিতে গরম পানি আছে এবং একটিতে ঠান্ডা পানি আছে। এই যে গরম পানি এবং ঠান্ডা পানি, এইটাতে আমরা তাপের অনুভব করছি যে সেখানে কি পরিমাণ তাপ হচ্ছে, এটা আমরা ফিল করছি। যদি আমি এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি, অর্থাৎ গরম পানিকে সাথে ঠান্ডা পানিকে মিশ্রণ ঘটানো হয়, তখন দেখা যাবে এদের দুটো বস্তুর ভিতরে কিছুটা আদান প্রদান ঘটবে। কী আদান প্রদান ঘটবে? আমি বলে দিয়েছি, তাপের আদান প্রদান ঘটবে। এবং এই তাপের যে আদান প্রদানটা ঘটবে, সে আদান প্রদানটা নির্ভর করছে কিসের উপরে? তাপের পরিমাণের উপরে নির্ভর করছে না, নির্ভর করছে সেটি বস্তুর তাপীয় অবস্থার উপর। অর্থাৎ কে কত বেশি গরম, তার মানে বোঝা যাচ্ছে যে তাপের যে মূল ধর্ম, সেটি কি? তাপ সবসময় উষ্ণতর স্থান থেকে নিম্নতর স্থানের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ যার টেম্পারেচার বেশি থাকবে সেখান থেকে কম টেম্পারেচারের দিকে তাপ প্রবাহিত হবে। তাহলে এদের সংস্পর্শে নিয়ে আসার পর এরা যে কী পরিমাণ তাপ গ্রহণ করবে, তাপের আদান প্রদান কী হবে বস্তুটার মধ্যে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে তাপের পরিমাণ নয়, তাপীয় অবস্থার উপরে। এবং ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে এই তাপের আদান প্রদানটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা অর্থাৎ কী বলে এটা, সমান, অর্থাৎ দুজনে তাপের আদান প্রদান হয়ে একটা মানে কি নর্মাল পজিশনে আসছে, ততক্ষণ পর্যন্ত তাদের ভিতরে আদান প্রদানটা থাকবে। আর এই তাপীয় অবস্থার
তাপকেই আমরা বলছি উষ্ণতা বা তাপমাত্রা। তাহলে দেখি তাপমাত্রাটা আসলে কি। তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। সেটি হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপের যেরকম একক ছিল, অবশ্যই তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি একক অবশ্যই থাকবে। তাহলে তাপমাত্রা পরিমাপের একক কি? তাপমাত্রা পরিমাপের জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে দেখি কেলভিন কি। কেলভিন হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগকে কিন্তু আমরা 1 কেলভিন বলছি। আমি এটি তোমাদেরকে নবম শ্রেণীতে আলোচনা করেছিলাম যে ত্রৈধবিন্দুর তাপমাত্রা বলতে আমরা কী বুঝি। যে নির্দিষ্ট তাপমাত্রায় পানি তার অবস্থার পরিবর্তন ঘটায় সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে তার ত্রৈধবিন্দু। কেলভিন ছাড়াও কিন্তু আরও 2 ধরনের একক দেখা যায়, আমরা পাই। সে দুটো একক যেটি দিয়ে আমরা তাপমাত্রা মাপি, একটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং অন্যটি হচ্ছে কি ফারেনহাইট। তাহলে তাপ কি বুঝলাম, তাপমাত্রা কি জানলাম, তাপের একক কি সেটিও শিখতে পারলাম, তাপমাত্রার একক কি তাও বুঝলাম। তাহলে দেখে নিই তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে। তাপ এবং তাপমাত্রার মধ্যে কিভাবে আমরা ওদেরকে পার্থক্য করতে পারছি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মাবে, আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। 2. তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তাপের প্রবাহটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। তাপ পরিমাপের একক জুল, তাপমাত্রা পরিমাপের একক কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা কি হতে পারে? ভিন্ন হতে পারে। এবার আসি একটা খুব মজার জিনিস, আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা জানি ইন্টারনাল শক্তি বলতে কি, যে পদার্থের ভিতরে যে শক্তিগুলো সঞ্চিত অবস্থায় থাকছে, অর্থাৎ কণাগুলো যে শক্তি সঞ্চয় করছে সেটাকে বলছি কিন্তু আমরা আসলে ইন্টারনাল এনার্জি। এবং সেটা আমাকে বোঝার জন্য আমাকে চিন্তা করতে হবে যে, মনে করো যে একটা গরম বস্তু, খুব ছোট একটা গরম বস্তু, তার ভিতরে যে পরিমাণ তাপ রয়েছে এবং একটা বেশি পরিমাণ বস্তু নিলাম, তার ভিতরে যে তাপ রয়েছে, এই দুটো তাপের সংস্পর্শে যখন নিয়ে আসা হয় এবং দেখা যাচ্ছে দুটি বস্তুর যে তাপমাত্রা, দুটি কিন্তু ভিন্ন তাপমাত্রার জিনিস। মনে করো আমি একটা ছোট আলপিন নিলাম, সেটাকে যদি আমি গরম করি সেটা একটা উত্তপ্ত বস্তু, কিন্তু একে যদি আমি কোনো একটি এক বাটি পানিতে যদি আমি একে রেখে দিই, তাহলে দেখা যাবে এদের ভিতরে যে তাপীয় সংস্পর্শে আসবে তখন এদের মধ্যে একটা তাপের আদান প্রদান ঘটবে। এবং সে আদান প্রদানটা কীভাবে হবে? আমাদের তাপমাত্রার ধর্ম অনুসারে ছিল যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে সেটি যেতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত না যে দুটো বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের ভিতরে তাপের আদান প্রদানটি চলতে থাকবে। তাহলে দেখি এই আভ্যন্তরীণ শক্তিটা বোঝার জন্য আমরা একটু ভিন্ন আঙ্গিকে এটা বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা দুটো বিকার নিয়েছি। একটি বিকারের প্রস্থচ্ছেদ একটু বড়, আরেকটি বিকারের লম্বা চোঙাকৃতি। দুটো বিকারের মধ্যে পার্থক্যটা কিসের? পানির পৃষ্ঠদেশের উচ্চতার সাথে তুলনা করতে পারি। সেটা কি এরকম যে কোনোটাতে উচ্চতা কম, আরেকটার পানির উচ্চতা বেশি। এবং এই দুটি বিকারকে আমি একটা নলকা দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে কি দাঁড়ালো? যদি পানি দুটি পাত্রের পানির পৃষ্ঠদেশের উচ্চতা ভিন্ন হয়, তাহলে পাত্র দুটিকে যদি একটি নল দিয়ে আমি একত্র করার পর পানি কোন পাত্রে পানি বেশি, কোন পাত্রে পানি কম, সেটি কিন্তু পানির প্রবাহ ঠিক করবে না।
কোনটাতে বেশি বা কোনটাতে কম সেটা কিন্তু পানির উপর ডিপেন্ড করছে না। সেটি কিসের উপর নির্ভর করবে? সেটি নির্ভর করবে যে পানিটা কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে, অর্থাৎ কোন পাত্রের পানির পৃষ্ঠদেশের উচ্চতা কত, কে কত বেশি উঁচু তার উপর ডিপেন্ড করছে। সবসময় কিন্তু আমরা বলেছি যে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে এখানে যে যার এর বিকারের উচ্চতা বেশি, তাহলে নিশ্চয়ই এ থেকে বিকার বি এর দিকে যাবে, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে যাচ্ছে, এবং ততক্ষণ পর্যন্ত তারা চলতে থাকবে, পানিটা প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না তাদের ভিতরে দুটো উচ্চতা সমান হয়ে যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে পানির পরিমাণটাকে যদি আমি তাপশক্তির সাথে তুলনা করে থাকি এবং যে পৃষ্ঠ তলদেশ সেটাকে যদি উচ্চতাকে তুলনা করি তাপমাত্রার সাথে, তাহলে দেখা যাবে যে দুটি বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তাপ প্রবাহিত হতে থাকবে। আসে একটা নতুন টপিক নিয়ে, যে সেটি কি? পদার্থের তাপমাত্রিক ধর্ম। ধর্ম বলতে তো বুঝি যে প্রপার্টিস, কী ধরনের বৈশিষ্ট্যগুলো থাকবে। এই তাপমাত্রিক ধর্মটি বুঝতে হলে আমাদেরকে জানতে হচ্ছে কি, যে আমরা যদি তাপ প্রয়োগ করি তখন দেখা যায় যে বস্তুর কিছু ধর্মের পরিবর্তন হয়। তাপের ফলে পদার্থের কিছু ধর্মের পরিবর্তন হয়। অর্থাৎ দেখা যায় যে যদি আমি কোনো কিছু, সেটি যদি তরল পদার্থ হতে পারে, কঠিন পদার্থ হতে পারে বা বায়বীয় পদার্থ হতে পারে, তাপ প্রয়োগের ফলে তার যে ধর্মের কিছু পরিবর্তন হবে, সে ধর্মটাকে ভৌত ধর্মের পরিবর্তন হবে, অর্থাৎ অবস্থার কিছু পরিবর্তন ঘটবে। যেমন মনে করো যে কোনো তরল পদার্থে যদি আমি তাপ দিয়ে থাকি, তখন সেক্ষেত্রে কী হবে? তরল পদার্থটি আয়তনে বাড়বে। যদি আমি কোনো একটা কঠিন পদার্থ বা কোনো একটা ধাতব তারের ভিতরে আমি তাপটা প্রয়োগ করি, তখন সেক্ষেত্রে কী হবে? ওই তারের কী হবে? রোধ বৃদ্ধি পাবে, রোধ বাড়তে থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাদের বৈদ্যুতিক তারের রোধ বেড়ে যাবে। যদি আমি কোনো বায়বীয় পদার্থের মধ্যে দেই, তাপটা দিতে থাকি, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে সে বায়বীয় পদার্থের চাপ এবং আয়তন বাড়তে থাকবে বা বৃদ্ধি হতে থাকবে। পাশাপাশি দেখা যায় যদি আমি অন্য যে কোনো পদার্থের ভিতরে দিতে থাকি না কেন, সেটা কি, অর্থাৎ তাপ প্রয়োগ করা হয়, তখনও দেখা যায় যে সেক্ষেত্রে কিছু কিছু পদার্থের বর্ণেরও কিন্তু পরিবর্তন হয়। তাহলে যে তাপ প্রয়োগে কিন্তু দেখলাম যে পদার্থের ভৌত ধর্মটাকে কাজে লাগাচ্ছি আমরা। এই ভৌত ধর্মগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমি সে কে কী পজিশনে আছে সেটি বুঝতে পারছি। তাহলে আমাদের তাপমাত্রিক ধর্মটা কী দাঁড়াচ্ছে? তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়, সেই বৈশিষ্ট্যকে কিন্তু আমরা বলছি তাপমাত্রিক ধর্ম। তাহলে এই যে পদার্থের ভৌত ধর্মে যে পরিবর্তন হচ্ছে, এই যে কী পরিমাণ পরিবর্তনটা হচ্ছে, সে সূক্ষ্মভাবে পরিমাপ করে আমি সঠিকভাবে যদি সে তার তাপমাত্রা নির্ণয় করতে পারি, সেটাই হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। তাহলে আমি কি করছি? সে ধর্মটাকে কিন্তু কাজে লাগাচ্ছি। তাহলে এই তাপমাত্রিক ধর্মটা আমি কোনো না কোনো বস্তুর উপরে তো অ্যাপ্লাই করছি। যেসব পদার্থে এসব ধর্ম বিবেচনা করে তাপমাপক যন্ত্র নির্মাণ করা হয়েছে, তাদেরকে বলছি আমরা তাপমিতিক পদার্থ। অর্থাৎ তাপমাত্রিক পদার্থ কোনগুলো? তাপমাত্রিক পদার্থ হচ্ছে যে এই যে ধর্মগুলোর কথা চিন্তা করে যে পরিমাপ করব, ধর্মের পরিবর্তন হবে, তাপ প্রয়োগের ফলে অবস্থার পরিবর্তন হবে, এই যে প্রপার্টিসের উপর ভিত্তি করে যেসব যন্ত্রপাতি তৈরি করছি, সেগুলোই হচ্ছে তাপমাত্রিক পদার্থ। যেমন তাপমাত্রিক পদার্থ বলতে আমরা খুব সহজ উদাহরণ বলি থার্মোমিটার। আমাদের জ্বরটা মাপার জন্য যে থার্মোমিটারটা আমরা ব্যবহার করি, সেটা দিয়ে অবশ্যই কী করছি? তাপ মাপছি। সেটা কিন্তু একটা তাপমাপক যন্ত্র। এটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। কারণ এই জিনিসটাকে ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই পদার্থের তাপমাত্রিক ধর্মের উপর নির্ভর করতে হয়েছে।
যেমন থার্মোমিটার, তরল থার্মোমিটার, যেটি পারদ থার্মোমিটার হতে পারে, অ্যালকোহল হতে পারে। তাহলে তাদের কি, সে থার্মোমিটারটা আমরা তৈরি করছি কিসের উপর ভিত্তি করে? তাপমাত্রা পরিবর্তনের সাথে তরল পদার্থের আয়তনের যে পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে যে তাপমাপক যন্ত্র বা থার্মোমিটার তৈরি হয় তাকে বলছি আমরা তরল থার্মোমিটার। দুই ধরনের তরল থার্মোমিটার দেখা যায়, একটা হচ্ছে পারদ থার্মোমিটার আর একটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার। তাহলে পারদ থার্মোমিটারের ভিতরে যে পারদটা থাকে, তোমরা অবশ্যই দেখেছ যে আমরা থার্মোমিটার দিয়ে যখন জ্বরটা মাপি দেখা যায় যে সে পারদটা তাপ পাওয়ার সাথে সাথে আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে। এবং পারদটাকে আমাদের এমনভাবে জিনিসটাকে তৈরি করে মানে ওখানে দিয়ে দেওয়া হয়েছে একটা সূক্ষ্ম নলের ভিতরে, যে তাপ পাওয়ার সাথে সাথে সেটি কিন্তু বেড়ে উপরের দিকে উঠতে থাকবে। দেখা যাচ্ছে যে কোনো পারদের কোনো ছিটা ফোটাও কিন্তু নলের গায়ের আশেপাশে কোথাও কিন্তু লেগে থাকে না। এই যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই যন্ত্রটি তৈরি করেছি। সে কারণে এই পদার্থটা হচ্ছে কিন্তু তাপমাত্রিক পদার্থ। তোমরা ছবিতে দেখছো যে আমাদের তাপমাত্রাটা কিভাবে বাড়ে পারদের ভিতর দিয়ে। এভাবে করে আমাদের জ্বর মাপার জন্য পারদটা ক্রমান্বয়ে কি 0 থেকে 100, 100, 1, 2, 3, 4 পর্যন্ত তাপমাত্রা কি হতে থাকছে, বাড়তে থাকছে। তো মোটামুটি তোমরা আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও কিছু নতুন জিনিস পড়ব। সেখানে আমরা শিখব যে বিভিন্ন স্কেল, তাপমাত্রা পরিমাপের যে বিভিন্ন স্কেলগুলো আছে, সেলসিয়াস স্কেল, ক্যালভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল, তাদের ভিতরে কী সম্পর্ক আছে, এবং যে পদার্থের যে তাপীয় প্রসারণ, যে তাপ প্রয়োগের ফলে যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থ যে আয়তনে, আকারে, দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, সে প্রসারণগুলো কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আজকের পাঠটি তোমাদের বুঝতে অনেক সহজ হয়েছে। তারপরেও তোমরা বইটা একটু ভালো করে পড়বে এবং পরবর্তী ক্লাসে আসার আগে তোমরা অবশ্যই যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা একটু করে পড়ে নেবে, যেন আমি কিছু বললে তোমরা সেটা যেন খুব সহজে বুঝতে পারো। আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকবে, আগামী ক্লাসে অপেক্ষায়। আল্লাহ হাফিজ।